প্রিয় 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 9টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পাইবস ও সিজদা প্রথা চালু করেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। আকবর 10 সালা ব্যবস্থা চালু করেন 1580 খ্রিস্টাব্দে। দিল্লি শহরের প্রধান জলপথ ছিল যমুনা নদী। নিজামউদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল মোহর নামে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। ভারত থেকে ইউরোপে রপ্তানি হতো নীল। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 4 জন অনুচরের মধ্যে। রয়েছে 2-1 কথায় উত্তর যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? ক্ষমতা। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে। কাকে চিরাগি দিল্লি বলা হয়? শেখ নাসির উদ্দিনকে। দিনেমার কাদের বলা হয়? দিনেমার ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। খিলা মুবারক কী নামে বিখ্যাত? লালকেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। 10 সালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580 খ্রিস্টাব্দে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খান। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। যাবতী বলতে কী বোঝো? যাবতী একটি ঐতিহাসিক ভূমিরাষ্ট্র ব্যবস্থা যা মুঘল আমলে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমির উৎপাদনশীলতা এবং ফসলের বাজার মূল্য বিবেচনা করে রাজস্ব নির্ধারণ করা হতো। মূলত এটি একটি নগদ ভিত্তিক রাজস্ব ব্যবস্থা ছিল। আমুক্তমাল্যক গ্রন্থটি কোন ভাষায় লেখা? তেলুগু ভাষায়। 3 দাগে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। ভুল মিথ্যা লিখব। জমি জরিপের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতী। উত্তরে ঠিক সত্য লিখব। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়। ঠিক সত্য লিখব। 4 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? জাহাঙ্গীরের আমলে বাংলায় হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন। এদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন ছিলেন ঈশা খান ও তার পুত্র মুসা খাঁ, কেদার রায়, প্রতাপাদিত্য, উমান খাঁ, মুজলিসকুতব, রামচন্দ্র, অন্ত, মাণিক্য প্রমুখ। সিজদা ও পাইবাস বলতে কী বোঝো? রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য দিল্লির শাসক গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবাস নামক পারসিক রীতি চালু করেছিলেন। সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম করাই ছিল সিজদা, আর পাইবাস ছিল সম্রাটের পদযুগল চুম্বন করার এক প্রথা। ইকতা উক্তাদার বলতে কী বোঝো? ইকতা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতাদার। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকত ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। হুন্ডি বলতে কী বোঝো? তুর্কি আমলে বা তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করেন। বণিকরা কোনো এক জায়গার সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যত্র তা ভাঙিয়ে নিতে পারত। এই কাগজকে বলা হতো হুন্ডি। সুলহ-ই-কুল কি? মুঘল সম্রাট আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ গ্রহণ করেন। এই প্রথাকেই বলা হয় সুলহ-ই-কুল। পাট্টা কাবুলিয়ত কি? কাবুলিয়ত শেরশাহ রাজস্ব ব্যবস্থায় কৃষক জমিতে নিজের সায়ত্বের বিনিময়ে রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তা কাবুলিয়ত নামে পরিচিত। পাট্টা কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, রাত রাজস্ব দিতে হবে প্রভৃতি লিখে শেরশাহ যে দলিল কৃষককে দিতেন তা পাট্টা নামে পরিচিত। দিন ইলাহি কি? সুলহ-ই-কুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। 4 থেকে 5টি বাক্য উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ইলতুৎমিশ মারা যাবার পর অভিজাতরা
সুলতান ইলতুৎমিশের পুত্র রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেন, কিন্তু রুকুদ্দিন ফিরোজের অযোগ্যতায় সাম্রাজ্যের বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে রাজিয়া অযোগ্য রুকুদ্দিন ফিরোজকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। রাজিয়ার কৃতিত্ব: সুলতান রাজিয়া ছিলেন একজন সুযোগ্য শাসক এবং তার কৃতিত্বগুলি হলো: এক, শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকের বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হন। 2, দক্ষ শাসন পরিচালনা। রাজকার্য পরিচালনা করা, নিয়মিত দরবারের উপস্থিত থেকে প্রজাদের অভাব অভিযোগের নিষ্পত্তি ঘটানো, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষের সমান দক্ষতা দেখান। তিনি নিজে মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহারও করতেন। অভিজাতদের ক্ষমতা হ্রাস: রাজিয়া 40 চক্র বা বান্দিগানি চিয়েলগানি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। বিবিধ গুণ থাকা সত্ত্বেও মূলত অভিজাতদের বিরোধিতা এবং নারী বিদ্বেষী মনোভাবের কারণে সুলতান রাজিয়ার পতন ঘটে। টিকালেখ ও জায়গিরদারি ব্যবস্থা: মানসাবদারদের দুভাবে বেতন দেওয়া হতো, নগদ অথবা রাজস্ব বরাত দিয়ে। রাজস্ব এই বরাতকে বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদার। এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা। যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গিরদাররা নিজেদের ভরণ পোষণ করতো এবং ঘোড়া সাওয়ারে দেখাশোনা করতো। জায়গির মানে কিন্তু জমি নয়, চাষ জমি, বন্দর এলাকা, বাজার এইসবের থেকেই রাজস্ব আদায়ের বরদ জায়গির হিসাবে দেয়া হতো। পরের প্রশ্ন: দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কীভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? আজকের দিনের মতো মধ্যযুগে দিল্লি শহরের জলের তীব্র সমস্যা ছিল। দিল্লি শহরের জল সরবরাহের সমাধানের জন্য দিল্লির সুলতানরা একাধিক উদ্যোগ নেন। এই শহরে জল সরবরাহের উৎস ছিল হৌজ বা তালাও। সুলতান ইলতুৎমিশ 8টি কোণ বিশিষ্ট একটি জলাধার হৌজ-ই শামসি বা হৌজ-ই সুলতানি খনন করেন। আলাউদ্দিন খলজি খনন করান হৌজ-ই আলাই। পরবর্তীকালে হৌজ-ই খাস গিয়াসউদ্দিন তুগলকাবাদ আরেকটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। ফিরোজ শাহ তুগলক দিল্লি শহরে জল আনার জন্য খাল খনন করান। খলজি বিপ্লব বলতে কী বোঝো? উত্তর লিখবে। 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও তার শিশু পুত্র কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালালউদ্দিন সিংহাসনে বসায় ভারতে খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় আর ইলবারি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতার এই পালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। টিকালেখ দাক্ষিণাত্য ক্ষত: খ্রিস্টীয় সপ্তম দশক শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে। তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকন্ড দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিল তা হলো না। তার বদলে বহু বছরের রক্তাক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকে স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন। 6 দাগে রয়েছে 8 থেকে 10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্ন ধরে প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। আলাউদ্দিন খলজির বায়াত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের একটি প্রধান দিক ছিল দিল্লির বায়াত নিয়ন্ত্রণ। আমার মত অনুযায়ী এই ব্যবস্থা ছিল প্রয়োজন ভিত্তিক এবং বাস্তবসম্মত। 1 দিয়ে পয়েন্ট করবে উদ্দেশ্য, দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে রাজকর্মচারী নিয়োগ। 3 দিয়ে পয়েন্ট করবে রেশন ব্যবস্থা। শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। 6.2 খুবই গুরুত্বপূর্ণ, শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। ভালো করে দেখে নাও। প্রশ্ন: মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল, অথবা মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে সরকারি পৃষ্ঠপোষকতা। 2 নগরের পত্তন। 3 উন্নত যোগাযোগ ব্যবস্থা। 4 মুদ্রানীতি। 5 হুন্ডি ব্যবস্থা। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখতে পাচ্ছ সেকেন্ড সামারিপের প্রথম বিষয় তোমার থাকবে 4র্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই প্রতিটি প্রশ্ন উত্তর এখান থেকে পড়ে নেবে বা তোমাদের খাতাতে নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। এইটাই রয়েছে তোমাদের একেবারে শেষ মুহূর্তের অর্থাৎ শেষ রাতের পরীক্ষার আগের প্রস্তুতি। দেখে নাও।
এখান থেকে যেগুলো পড়বে 2 এবং 3 মার্কের জন্য, সুলতানকে খলিফা কাদের বলা হতো? দিল্লির সুলতানের ওপর খলিফার অধিকার ছিল কেন? সিজদা ও পাইবাস বলতে কি বোঝো? খলজি বিপ্লব কি? উলাক ও দাওয়া কি? ইকতা কি ইকতাদার কাদের বলা হতো? আলাউদ্দিন খলজি কেন বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 5। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর রাজ্যের কৃষি, বাণিজ্য এবং শিল্প সম্বন্ধে যে তথ্য পাওয়া যায় তা আলোচনা করো। পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, দেখে নাও। এখানে যে প্রশ্নগুলো উঠবে, পাট্টা ও কাবুলিয়ত কি? পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কি? মুঘল আমলে মানসাবদারদের কীভাবে বেতন দেওয়া হতো? মুঘলরা কেন গুপ্তচর নিয়োগ করতো? 10 সালের ব্যবস্থা কাকে বলে? মুঘলরা কেন নিজের বাদশাহ বলতো? শেরশাহের যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের উন্নতি করেছিল? 12 ভূঁইয়া কাদের বলা হতো? যাবতীয় বন্দোবস্তের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে যে বড় প্রশ্ন করবে, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আর পড়বে। শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো আর পড়বে। মুঘল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কার কতদূর সফল হয়েছিল তা ব্যাখ্যা করো। ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। এখান থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এবার দেখে নাও এখান থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু প্রতি বছর নেই, এই বছরও তোমরা কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। দেখে নাও কোনো প্রশ্নের উত্তর লিখতে ও বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও লাস্ট মিনিট সেশনটা।